একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক ভূগোল ও পরিবেশ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের বাইরের কোনো দৃশ্য না, বরং আমরা বাংলাদেশেরই চিত্র দেখতে পাচ্ছি। তোমরা যদি উপরে বাম দিকে অর্থাৎ এই চিত্রটি খেয়াল করো তাহলে এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং। আমরা ডানের চিত্রটি যদি দেখি তাহলে আমরা বলি যে এটি হচ্ছে মেঘের দেশ অর্থাৎ সাজেক। আমরা নিচে বাম দিকে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি দেখে নিঃসন্দেহে তোমাদের মনে পড়ছে যে এটি হচ্ছে বাংলাদেশের চায়ের স্বর্গ বা চায়ের রাজ্য সিলেট। এবং ডান পাশে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি সন্ধ্যাকালীন দৃশ্য, সূর্যোদয়ের দৃশ্য। আমরা এখানে দেখো যে পার্বত্য অঞ্চলের যে তোমার বনভূমি উজাড়ীকরণ, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়গুলির একটা অংশ উন্মুক্ত হয়ে গেছে। আমরা ডান দিকে যে চিত্রটি দেখতে পাচ্ছি এই চিত্রতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে প্লাইস্টোসিন যুগের সোপান অর্থাৎ এই যে লাল মাটির যে চত্বর, আমরা এই ধরনের চত্বর দেখি মধুপুরে, আমরা এই ধরনের চত্বর দেখি ভাওয়াল কিংবা কুমিল্লার লালমাই অঞ্চলে, এবং আমরা বরেন্দ্র অঞ্চলেও এই ধরনের চিত্র দেখি। তবে বরেন্দ্র অঞ্চলে এরকম টিলার মতো উঁচু অংশ আমরা দেখি না। আর আমরা সারা বাংলাদেশে যে ধরনের মানে বাংলাদেশের বেশিরভাগ অংশেই যে ধরনের চিত্র দেখে থাকি সেটি হচ্ছে এই ধরনের চিত্র অর্থাৎ সমভূমি। তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে আমরা আজকে কথা বলবো বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে। এটি দ্বিতীয় অধ্যায়ের একটি অংশ। আমরা আজকে আসলে যেটি শিখবো সেটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি কি, বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের যে ভূমিরূপের ধরন তার শ্রেণী বিভাগ, বিভিন্ন ভূপ্রাকৃতিক অবস্থানের মানচিত্র, এবং আমরা সেই ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমরা যদি দেখি তাহলে দেখব যে বাংলাদেশ হচ্ছে কি বদ্বীপ অঞ্চল। তোমরা জানো যে পৃথিবীর বৃহত্তম যে বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ সেটি মূলত বাংলাদেশে অবস্থিত, যদিও এর কিছু অংশ ভারতের মধ্যে পড়েছে। এছাড়া আমরা দেখব যে বাংলাদেশের বেশিরভাগ অংশই হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, অর্থাৎ আমরা দেখব যে বাংলাদেশের ভেতর দিয়ে যে প্রায় 710টি নদী, ছোট বড় 710টি নদী প্রবাহিত হয়েছে। এই নদীগুলি প্রতি বছর প্লাবিত হয় বা 2-1 বছর পর পর প্লাবিত হয়, এবং সেই প্লাবনের সঙ্গে যে পলিমাটির সৃষ্টি হয় সেই পলিমাটিগুলি কি হয় নদীর উভয় তীরে ছড়িয়ে পড়ে, এবং এর মধ্য দিয়ে আমরা দেখি যে বাংলাদেশের ভূমিরূপ গড়ে উঠেছে। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অংশই হচ্ছে প্লাবন সমভূমি। এছাড়া আমরা দেখব যে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে পার্বত্য এলাকা দেখা যায়। উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলিকে আমরা সাধারণত টিলা নামে অভিহিত করি, কারণ এই পাহাড়গুলি খুব বেশি উঁচু না। অপরদিকে আমরা যদি দেখি যে দক্ষিণ পূর্ব দিকে সেটি কিন্তু বাংলাদেশের সবচাইতে উঁচু পর্বত সারি। এবং আমরা যখন হিমালয় পর্বতমালা সম্পর্কে কথা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে বাংলাদেশে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলে যে পাহাড়গুলি দেখা যায় সেগুলি আসলে এই হিমালয় পর্বতমালারই পরবর্তী সময়ে উৎপন্ন হিমালয় পর্বতমালার সারির একটা বর্ধিত রূপ। এবং আমরা দেখি যে এগুলি আসলে ভারতের এই যে জয়ন্তিয়া, খাসিয়া কিংবা মায়ানমারের যে আরাকান পর্বত শ্রেণী রয়েছে তাদেরই সমগোত্রীয়। এবং আমরা দেখব যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অর্থাৎ এই যে আমরা যে অঞ্চলে বসবাস করি রাজশাহী অঞ্চল, আমরা দেখি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ কিংবা রংপুর, দিনাজপুর এই অঞ্চলে আমরা দেখব যে লাল মাটি, এবং সেই উঁচু নিচু যে লাল মাটি সেটিকে আমরা বলি প্লাইস্টোসিন যুগের সোপান ভূমি। এবং এই রকম সোপান ভূমি আমরা দেখব বাংলাদেশের মধ্যাঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলের কুমিল্লা জেলায়। তো আসো আমরা এই মানচিত্রে, আমরা যে মানচিত্রটি এখানে দেখতে পাচ্ছি যে এই যে তোমরা এই অংশে এই যে দেখো যে এই অংশগুলি এবং এই নিচের যে অংশ এটি হচ্ছে
পার্বত্য অঞ্চল। অপরদিকে আমরা যদি দেখি এই যে কুমিল্লাতে সামান্য কিছু অঞ্চল, এবং আমরা দেখব যে এই যে মধুপুর এবং মধুপুরের গড়, আমরা এই অংশটাকে বলি মধুপুরের গড়, উত্তর অংশ হচ্ছে মধুপুর আর দক্ষিণ অংশকে আমরা এই ভাওয়ালের গড় বলি। অপরদিকে এই যে এখানে আমরা এই যে দেখো যে এই যে দুইটা অংশ, মূলত এটা তিনটা অংশে বিভক্ত, কেউ কেউ বলে যে এটি চারটি অংশে বিভক্ত, কারণ এই যে এই অংশে কিছু বিচ্ছিন্ন অংশ রয়েছে। এই অংশটাকে আমরা বলি বরেন্দ্র ভূমি। তাহলে এই হচ্ছে বাংলাদেশের ভূমিরূপের মানচিত্র, এবং তোমাদেরকে এই মানচিত্রের অনুশীলন করতে হবে, কারণ যদি বড় প্রশ্ন আসে তাহলে আমাদেরকে একটা মানচিত্রে এই ভূমিরূপের অংশগুলি দেখাতে হবে। আর এই ছাড়া আমরা যে সাদা অংশগুলি দেখি সেই সাদা অংশগুলি হচ্ছে প্লাবন সমভূমি, এবং এই যে এই অংশ এটি হচ্ছে তোমার গাঙ্গেয় বদ্বীপের অংশ। অর্থাৎ আমরা আমাদের আলোচনার সুবিধার্থে বাংলাদেশের ভূমিরূপকে তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এটি বাংলাদেশের মোট আয়তন বা ক্ষেত্রফলের 12 ভাগ। 2 নম্বর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এটি বাংলাদেশের মোট অংশের প্রায় 8 ভাগ, এবং অবশিষ্ট 80 ভাগ হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা এই যে শ্রেণী বিভাগের যে ভূমির যে আয়তন, সেই আয়তনটি বাংলাপিডিয়ার থেকে নিয়েছি। আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির যে প্রথম অংশ সেটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। আমরা দেখব যে হিমালয় পর্বতমালা সৃষ্টির অনেক অনেক পরে টারশিয়ারি যুগে অর্থাৎ প্রায় 3,80,00,000 বছর আগ থেকে শুরু করে 2.5 কোটি বছর আগ পর্যন্ত যে সময়কাল, সেই সময়কাল হচ্ছে টারশিয়ারি যুগ। এই সময়ে আমরা দেখি যে গিরিজনী আলোড়নের ফলে মূলত মায়ানমারের যে বার্মা প্লেট, বার্মা ইয়োমা প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের যে অংশ, সেই অংশের মধ্যে পাশাপাশি যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে এই পাহাড়গুলি উত্থিত হয়েছে। এবং আমরা দেখব যে এটি হচ্ছে বাংলাদেশের মোট ভূমির 12 ভাগ এলাকা জুড়ে অবস্থিত। এই পাহাড়গুলি আসামের লুসাই, গারো এবং মায়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। অর্থাৎ আমরা দেখব যে সিলেটের যে পাহাড়গুলি সেগুলি মূলত হচ্ছে লুসাই, জয়ন্তিয়া এই পাহাড়গুলির সমসাময়িক বা গারো পাহাড়ের সমসাময়িক, আর দক্ষিণ অঞ্চলের যে পাহাড়গুলি রয়েছে সেগুলি হচ্ছে আরাকান পাহাড়ের সমগোত্রীয়। আমরা যদি স্যাটেলাইট ইমেজ দেখি তাহলে তোমরা এই যে এখানে যে স্যাটেলাইট ইমেজটি দেখতে পাচ্ছ, এই স্যাটেলাইট ইমেজে যে লাল লাল অংশ, সেই অংশগুলি আসলে পাহাড়ি অঞ্চলকে ইন্ডিকেট করে। আমরা দেখব যে এই যে টারশিয়ারি যুগের যে পাহাড় সমূহ, এই পাহাড় সমূহকে আমরা আলোচনার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে উত্তর পূর্বের পাহাড় আর দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। তো আসো আমরা দেখি উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়গুলি সেগুলি মূলত সিলেট বিভাগের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ সিলেট জেলার উত্তর এবং উত্তর পূর্বাংশ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ, এবং ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার উত্তরাংশ, যেটি আসলে গাঢ় পাহাড় নামে পরিচিত। এই অংশগুলি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের টারশিয়ারি যুগের পাহাড়। আসো আমরা দেখি এর বৈশিষ্ট্য কেমন। আমরা দেখি যে এই পাহাড়গুলির গড় উচ্চতা 244 মিটার এবং এগুলি স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। আমরা দেখব যে এই যে ছোট যে পাহাড়গুলি যেগুলি টিলা নামে পরিচিত সেগুলি সাধারণত 30 থেকে 90 মিটারের মধ্যে সীমাবদ্ধ হয়। আমরা দেখব যে এর ঢালগুলি খাড়া, উপরিভাগ এবড়ো থেবড়ো, উচ্চতা কম, এবং বিশেষত্ব হচ্ছে যে এই যে পাহাড়গুলি বা টিলাগুলি, এগুলির মাঝখান দিয়ে তোমার এই অঞ্চলের যে প্রধান নদী সুরমা এবং কুশিয়ারা, যেটি পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে। এছাড়া আমরা দেখব যে কালনী, কংস, মনু ইত্যাদি নদী এই অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। তোমরা এই যে এখানে যে মাধবকুণ্ড জলপ্রপাতের ছবি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মৌলভীবাজার জেলায় পাথালিয়া রেঞ্জের অংশবিশেষ। দক্ষিণ পূর্বের যে পাহাড় সমূহ, আমরা প্রথম যে চিত্র দেখিয়েছিলাম সেখানে কিন্তু তাজিংডং এর শৃঙ্গ দেখিয়েছিলাম। এখানে আমরা যে শৃঙ্গটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের এটিও তাজিংডং এর চিত্র। আর কেওক্রাডং এর চিত্রটা এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে দেখো যে এই যে
দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহ সেগুলি হচ্ছে আমরা যেটা বলি যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। আমরা পার্বত্য চট্টগ্রাম বলতে মূলত তিনটি জেলাকে বুঝিয়ে থাকি, একটা হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান। বান্দরবন না, কিন্তু বান্দরবান। তাহলে দেখো যে এই তিনটি জেলা, তার সাথে চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলার পূর্বাংশ, এই অঞ্চলেই আমরা দেখি যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের যে টারশিয়ারি যুগের পাহাড় সেগুলি দেখা যায়। আমরা দেখব যে এই পাহাড়গুলি কিন্তু সিলেট অঞ্চলের পাহাড়ের থেকে অনেক বেশি উঁচু, এদের গড় উচ্চতা 610 মিটার। আর বাংলাদেশের যে সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং, আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি তার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 1231 মিটার, এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া আমরা দেখব যে অন্যান্য যে পাহাড়গুলি রয়েছে সেই পাহাড়গুলির মধ্যে আমরা তোমরা জানো যে পর্যটনের জন্য নীলগিরি বিখ্যাত। এছাড়া আমরা চিম্বুক পাহাড়ের কথা বলতে পারি, সাপা হালাং পাহাড়ের কথা বলতে পারি, ইত্যাদি পাহাড়গুলি বাংলাদেশের পর্যটনের জন্য বেশ বিখ্যাত। আর এছাড়া আমরা দেখব যে তাজিং ডং এর পাশে একটি প্রাকৃতিক ছোট্ট লেক রয়েছে, যেটিকে আমরা বলি বগা লেক। আমরা যদি পরবর্তীতে আবার কখনো আলোচনার সুযোগ পাই তাহলে তোমাদেরকে বগা লেকের একটি চিত্র দেখাবো, অথবা তোমাদের কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল অথবা স্মার্টফোন অথবা যদি ল্যাপটপ কম্পিউটার অ্যাক্সেস থাকে তাহলে তোমরা বগা লেক দেখতে পারো। ছোট্ট পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি লেক, বগা লেক। আমরা দেখব যে এই পাহাড়গুলি হচ্ছে ভঙ্গিল পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা আগেই বলেছি এগুলি হচ্ছে আসাম লুসাই, তারপরে আরাকান পাহাড়ের সমগোত্রীয়। আমরা দেখব যে এই পাহাড়গুলি বেলে পাথর এবং কাদা মাটি দিয়ে গঠিত, এবং আমরা লক্ষ্য করি যে এই এন্টায়ার অঞ্চল একসময় সমুদ্রের তলদেশে ছিল, যে কারণে এই পাহাড়গুলিতে আমরা দেখব যে প্রচুর পরিমাণে জীবাশ্ম পাওয়া যায়। এবং যেহেতু হিমালয় পর্বতমালার অনেক পরে তৈরি এবং এটি মূলত সংকোচন গতি বা মুখোমুখি সংঘর্ষের ফলে সৃষ্টি হয়নি, বরং পার্শ্বীয় গতির মধ্য দিয়ে সৃষ্টি, যে কারণে আমরা দেখি যে এই পাহাড়গুলি তৈরিতে যে পরিমাণে শক্তি উৎপন্ন হয়েছিল সেটি এই পলির স্তরকে শক্ত পাথরে পরিণত করার সুযোগ পায়নি, যে কারণে আমরা দেখব যে এই পাথরগুলির পাশাপাশি কাদা পাথর দেখা যায়, মানে কাদা মাটির যে স্তর সেগুলি দেখা যায়। এবং তোমরা যদি সিলেট অঞ্চলে যাও তাহলে এটি খুব ভালোভাবে বুঝতে পারবে যে সেই এলাকার যে মাটিগুলি, সেই মাটিগুলির সাথে পদ্মার যে মাটি তার একটা সিমিলারিটিস রয়েছে। তোমরা দেখবে যে পদ্মার চরের যে মাটি, সেই মাটিগুলি যদি আমরা এভাবে একটা মাটির দলা নিয়ে যদি টান দিই তাহলে তোমরা দেখবে যে মসৃণ ভাবে আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে যায়। এবং তোমরা সিলেটেও দেখবে, কিন্তু সিলেটের যে মাটিগুলি অর্থাৎ এই পাহাড়ের মাটিগুলি অনেক বেশি কম্প্যাক্ট, কারণ সেখানে যে ফোর্স জেনারেট হয়েছিল সেটি এখানে চর তৈরির যে প্রক্রিয়া তার চাইতে অনেক অনেক গুণ শক্তিশালী। আমরা দেখব যে এই যে দক্ষিণ পূর্ব যে পাহাড়গুলি রয়েছে সেই পাহাড়গুলির মধ্য দিয়ে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি, কিংবা আমরা নাপ নদীর কথা বলি, এই ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে। তোমরা জানো যে কর্ণফুলী নদীর উপরে বাঁধ সৃষ্টির মাধ্যমে কাপ্তাই লেক তৈরি করা হয়েছে, এবং এই যে আমরা এখানে যে ঝুলন্ত ব্রিজটি দেখতে পাচ্ছি এটি মূলত সেই বাঁধের ফলে সৃষ্ট কাপ্তাই লেকের উপরেই নির্মাণ করা হয়েছে। তাহলে কাপ্তাই লেক কিন্তু কোনো প্রাকৃতিক লেক না। আমরা যেমন বগা লেকের কথা বলেছিলাম যে এটি প্রাকৃতিক ভাবে সৃষ্টি, কিন্তু আমরা দেখব যে কাপ্তাই লেক আসলে বাঁধ নির্মাণের ফলে, অর্থাৎ কাপ্তাই নদীর উপরে বাঁধ নির্মাণের ফলে এই লেকটি সৃষ্টি হয়েছে। আমরা বাংলাদেশের যে প্লাস্টোসিন কালের সোপান, সেই সোপানগুলিতে এই ধরনের চিত্র দেখি। আমরা এই যে বামে যে চিত্রটি দেখতে পাচ্ছি, তোমরা দেখো যে এই যে টিলা, ছোট যে টিলা, তার পাশেই সমতল ভূমি। আমরা কুমিল্লাতে গেলে লালমাই অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখতে পারি। এছাড়া আমরা যদি ইয়েতে যাই, মধুপুর গড়ে যাই, তাহলেও কিন্তু সেখানে এই ধরনের চিত্র আমরা দেখতে পারবো। এখানে ডান পার্শ্বে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটি আমাদের কুমিল্লার লালমাই অঞ্চলেও দেখা যায়, আবার মধুপুর গড়েও দেখা যায়। আর নিচে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আসলে ময়নামতি বিহার, দ্যাট মিনস এটি লালমাই পাহাড় অঞ্চল।
প্লাস্টোসিন কালের যে সোপান সমূহ সেগুলি আসলে এই যে তোমরা জানো যে পৃথিবীর যে তাপমাত্রা সেই তাপমাত্রা পরিবর্তনের ফলে আমরা দেখি যে কখনো কখনো উষ্ণায়ন অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যায়। যেমন আমরা দেখি যে এখন অনেক বেশি গরম পড়ে। যেমন এই গত বছরই যদি তোমরা দেখো তাহলে দেখবে যে ফ্রান্স এবং জার্মানিতে অত্যাধিক উত্তাপের কারণে অনেক মানুষ মারা গিয়েছে। অর্থাৎ এই যে ফ্রান্স এবং জার্মানির মতো শীত প্রধান অঞ্চলে তাপমাত্রা যখন 44 ডিগ্রি ক্রস করে তখন আমরা কিন্তু সেটি নিয়ে যথেষ্ট মানে চিন্তিত হওয়ার মতো যথেষ্ট বিষয়। তাহলে তোমরা দেখবে যে তোমরা যদি আইস এজ যে অ্যানিমেশন ফিল্ম বাচ্চাদের জন্য তৈরি সেটি যদি দেখে থাকো তাহলে দেখবে যে একসময় পৃথিবীর বেশিরভাগ অংশই বরফে আচ্ছন্ন ছিল। আমরা এই রকম সময়কালকে বলি আইস এজ বা তুষার যুগ। এইরকম পৃথিবীতে বিভিন্ন সময় তুষার যুগের আবির্ভাব ঘটেছে এবং পরবর্তীতে আবার উষ্ণায়নের ফলে সেই তুষারগুলি গলে গিয়েছে। তাহলে এই যে এইরকম একটা সময় যে সর্বশেষ যে বরফ যুগ সেই বরফ যুগে অর্থাৎ সেই প্লাইস্টোসিন যুগে যখন কি হয় এই বরফগুলি যখন গলতে শুরু করে এবং তোমাদেরকে এখানে একটি তথ্য দিয়ে রাখছি সেটি হচ্ছে আজ থেকে প্রায় 11,000 বছর আগে সর্বশেষ বরফ যুগের অবসান ঘটে এবং আমরা দেখি যে সেই সময় পৃথিবীতে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে। তাহলে এই যে সর্বশেষ যে বরফ যুগ সেই বরফ যুগের একটা সময়কাল হচ্ছে প্লাইস্টোসিন কাল। এটি 18 লক্ষ বছর আগ থেকে শুরু করে 11,000 বছর আগ পর্যন্ত সময়কালকে আমরা বলি প্লাইস্টোসিন যুগ এবং এই সময়ের একটা বড় অংশ বরফে আচ্ছন্ন ছিল। এই সময়ে এই যে বরফ গলা পানি সেই বরফ গলা পানির ফলে যে প্লাবনের সৃষ্টি হয় এবং সেই প্লাবনের ফলে যে তোমার উঁচু ভূমিরূপ তৈরি হয় সেটিই হচ্ছে প্লাইস্টোসিন কালের প্লাবন সমভূমি। তবে ভূতাত্ত্বিকরা এটি মনে করেন যে শুধুমাত্র এই যে প্লাবনের ফলে এত উঁচু ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা কিন্তু না। আসলে বিজ্ঞানীদের যেটি ধারণা সেটি হচ্ছে যে এই যে আমরা মধুপুর অঞ্চল যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে সেখানে বিভিন্ন চ্যুতি রয়েছে। অর্থাৎ এই চ্যুতি সৃষ্টির ফলে এই অঞ্চল আপলিফটেড অর্থাৎ উপরে উঠে এসেছে এবং এই প্রক্রিয়া একবারে সংগঠিত হয়নি বরং কয়েকবার এই উত্থান এবং ধীরে ধীরে সেটি বসে যাওয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়েই প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ তৈরি হয়েছে। যে কারণে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের 3টা অঞ্চলে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ দেখা যায়। আবার কোন কোন ভূতত্ত্ববিদের মতে হাওড় অঞ্চলের অবনমনের সাথে এই মধুপুর অঞ্চলের উত্থানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তাহলে আমরা দেখতে পারি যে এই যে প্লাইস্টোসিন যুগের যে সোপানসমূহ এই সোপানসমূহ পার্শ্ববর্তী যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি তার থেকে যথেষ্ট উঁচু এবং আমরা দেখব যে এই অঞ্চলের মাটিতে আয়রনের পরিমাণ বেশি। আয়রনের পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা দেখি যে এই অঞ্চলে কি হয় যে এই অঞ্চলের মাটি লাল রঙের কিংবা ধূসর বর্ণের এবং এই প্লাইস্টোসিন যুগের মাটির আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই মাটিগুলি বেশ আঠালো এবং শুকিয়ে গেলে এগুলি খুবই শক্ত হয়ে যায় এবং মাটিতে তোমরা দেখবে যে কাঁকড় থাকে। অর্থাৎ এই যে আমরা দেখব যে মাটির ভেতরে হলুদের মতো ছোট ছোট গুটি গুটি অংশ দেখা যায় যেটিকে আমরা আকড় বলি। আসলে এটি হচ্ছে লৌহের যৌগ এবং তোমরা দেখবে এটি যথেষ্ট শক্ত। তাহলে এই ধরনের বৈশিষ্ট্য হচ্ছে এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহের মৃত্তিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা এই ধরনের মাটিকে বলি মধুপুর ক্লে বা মধুপুর কর্দম। আমরা এই সোপানসমূহ এলাকাকে অর্থাৎ প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে 3টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, 2 হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড় এবং 3 হচ্ছে লালমাই পাহাড়। আসো আমরা এই যে মানচিত্রে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মধুপুরের গড়। তোমরা যদি দেখো তাহলে এই যে দেখো যে দিনাজপুরের এই অংশ, এদিকে রংপুরের অংশ এবং বগুড়া, জয়পুরহাট, তারপরে হচ্ছে নাটোর, পাবনার কিছু অংশ, সিরাজগঞ্জের অংশ, আর এদিকে আমরা দেখি যে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। তাহলে এই জেলাগুলি মিলেই হচ্ছে বরেন্দ্রভূমি এবং আমরা দেখি যে এই অঞ্চলের আয়তন
9320 বর্গ কিলোমিটার, এবং আমরা দেখব যে এগুলি ভূমি থেকে সাধারণত 6 থেকে 12 মিটার উঁচু হয়ে থাকে। এবং এর বিশেষত্ব হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে এই পূর্ব দিকের চাইতে পশ্চিম দিকে ভূমির উচ্চতা ক্রমান্বয়ে বেশি, এবং আমরা দেখি যে এই অঞ্চলের মাটি হচ্ছে ধূসর ও লাল বর্ণের। এবং 4টি নদী আমরা দেখব যে মহানন্দা, করতোয়া, পুনর্ভবা এবং পুনর্ভবা, আত্রাই, ছোট যমুনা, এই নদীগুলি এই অঞ্চলকে ছোট ছোট ভাগে বিভক্ত করেছে। তোমরা যদি এই মানচিত্রটা দেখো তাহলে দেখবে যে এই যে নদী, এই যে নদীটা, এই নদী, তারপরে আরো সামনে গিয়ে দেখবে যে এটা আরেকটা নদী, তাহলে এবং এই যে এই দিকে দেখবা যে করতোয়া নদী, এই নদীগুলি কিন্তু তাহলে মহানন্দা, পুনর্ভবা, আত্রাই, ছোট যমুনা, এই নদীগুলি আসলে এই অঞ্চলকে 4টি অংশে বিভক্ত করে ফেলে। এরপর দেখো যে আমরা এই যে মধুপুর যে বনভূমি, সেই বনভূমির চিত্র দেখতে পাচ্ছি। এই যে এখানে তোমরা কিন্তু দেখো যে উঁচু জায়গাগুলিতে উঁচু জায়গাগুলিতে বনভূমি দেখা যাচ্ছে, আর নিচু জায়গাগুলি কিন্তু ফাঁকা। এই নিচু জায়গাগুলিতে কৃষি কাজ করা হয়। তাহলে এই যে এই অঞ্চল, এই উঁচু অংশকে বলা হয় বাইত, এই উঁচু অংশগুলিকে বলা হয় বাইত, আর নিচু অংশগুলিকে বলা হয় হচ্ছে উঁচু অংশগুলিকে আমরা বাইদ নামে অভিহিত করি, এবং বাইদে আমরা দেখব যে এই ধরনের বনভূমি রয়েছে। এবং এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা দেখি যে মধুপুর এবং ভাওয়ালের যে বনভূমি, সেই বনভূমি এর গাছ কেটে যোগাযোগের স্বার্থে রাস্তা প্রশস্ত করা হচ্ছে, এবং এর মধ্য দিয়ে আমরা দেখি যে মধুপুর এবং ভাওয়ালের যে বনভূমি, সেই বনভূমিকে আলাদা কম্পার্টমেন্টে ভাগ করা হচ্ছে। এতে জীববৈচিত্র্য কিন্তু হুমকির সম্মুখীন হয়। এবং আমরা দেখব যে এই যে মধুপুর এবং ভাওয়ালের গড়, সেই মধুপুরে বিশেষ করে মধুপুর অঞ্চলে প্রচুর পরিমাণে আনারস চাষ করা হয়। তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ যে আনারসের সারি, আনারস গাছের সারি। সিলেট অঞ্চলে যেমন আনারস উৎপাদন করা হয়, আমরা দেখি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও আনারস উৎপাদন করা হয়। এছাড়া মধুপুরের আনারস বিখ্যাত। তাহলে এই অঞ্চলের কৃষি কর্মকাণ্ডগুলির মধ্যে এটি একটি। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে জামালপুর জেলার দক্ষিণাংশ, টাঙ্গাইল জেলা, গাজীপুর জেলা, এই 3টি জেলাতেই মূলত হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়। এছাড়া কিছু অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত, অথবা কিছু অংশ আমরা দেখব যে মানিকগঞ্জ জেলার অন্তর্ভুক্ত, এবং পূর্ব দিকে নরসিংদীর ওই দিকেও আমরা কিছু অংশ দেখতে পারি মধুপুর এবং ভাওয়ালের গড়। আমরা দেখি যে এই অঞ্চলের আয়তন হচ্ছে 4103 বর্গ কিলোমিটার, এবং গড় উচ্চতা 6 থেকে 30 মিটার। আমরা দেখব যে এর মাটিও লালচে এবং ধূসর। আর এই অঞ্চলে যে নদীগুলি প্রবাহিত হয় সেগুলির মধ্যে তুরাগ, বালি, বংশী ইত্যাদি হচ্ছে প্রধান নদী। আর আমরা যে বনভূমির চিত্র দেখেছি, এই ধরনের বনভূমিকে আমরা বলি পত্র পতনশীল বৃক্ষের বনভূমি। তাহলে দেখো যে আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো, শুধু এইটুকু বলি যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা শীতকালে তাদের পাতাগুলি ঝরিয়ে ফেলে। আমরা যদি আমাদের এই অঞ্চলের উদ্ভিদগুলির কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি যে মেহগনি গাছে এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া আমরা যদি দেখি শিমুল গাছ কিংবা তোমরা যদি সেগুন গাছ দেখে থাকো তাহলে দেখবে যে শীতকালে এদের পাতা ঝরে যায়, শুধু ডালগুলি থাকে। এবং শিমুল গাছে তো অসাধারণ সুন্দর দৃশ্য সৃষ্টি করে, গাছে কোনো পাতা নেই কিন্তু প্রতিটা ডালে ডালে লাল ফুল। তাহলে এই ধরনের উদ্ভিদকে আমরা বলি পত্র পতনশীল বৃক্ষ। তাহলে এই যে দেখো যে মধুপুর এবং ভাওয়ালের গড় অঞ্চলে, যেটি অপেক্ষাকৃত উঁচু অঞ্চল, ফলে শীতকালে পানির যে স্বল্পতা তৈরি হয়, সেই পানির স্বল্পতায় উদ্ভিদগুলি টিকে থাকার কৌশল হিসাবে তাদের পাতা ঝরিয়ে ফেলে, অর্থাৎ এটি উদ্ভিদের একটি অভিযোজন কৌশল। এবং এর মধ্য দিয়েই আমরা দেখি যে অল্প পানিতে উদ্ভিদগুলি সার্ভাইভ করতে পারে।
আর আমরা দেখব যে এই যে মধুপুর এবং ভাওয়াল গড় অঞ্চল এর যত দক্ষিণ পূর্ব দিকে যাব এটি ততই ঢালু এবং একসময় এটি প্লাবন সমভূমির সাথে মিশে যায়। অপরদিকে আমরা দেখি যে উত্তর পূর্ব অঞ্চলে উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড়গুলি উত্তর পশ্চিমাঞ্চলে ছোট ছোট পাহাড় বা টিলার সৃষ্টি করেছে, যেগুলিকে আমরা বলি মধুপুর পাহাড়। আর আমরা প্লাইস্টোসিন কালের যে ভূমিরূপ, সেই ভূমিরূপ আমরা দেখি কুমিল্লা জেলায়। এটি হচ্ছে সবচাইতে ছোট ভৌগোলিক একক। আমরা দেখি মাত্র 34 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মধুপুর এবং ভাওয়ালের গড় বিরাজমান। এখানকার গড় উচ্চতা 21 মিটার। তবে আমরা দেখব যে দক্ষিণ দিকের যে টিলাগুলি রয়েছে সেগুলির উচ্চতা 45 মিটার পর্যন্ত হয়ে থাকে। এবং এখানে আমরা দেখব যে মাটির রং লালচে, নুড়ি, বালি এবং কাঁকড়ের সংমিশ্রণে এই পাহাড়গুলি তৈরি হয়েছে। এবং তোমরা যদি কখনো যাও, যদিও এটি ক্যান্টনমেন্ট এলাকা, যাওয়ার সুযোগ কম, তারপরেও তোমরা যদি ময়নামতি বিহার দেখতে যাও বা শালবন বিহার যদি তোমরা দেখতে যাও, তাহলে তোমরা দেখবে যে এই শালবন বিহার এর কিছু অংশ তোমরা দেখতে পারবে যে অনেক উঁচু এবং এগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত সারি সারি। এবং তোমরা দেখবে যে দুটি টিলার মাঝখানে উপত্যকার মতো এবং সেগুলি দিয়ে যে এককালে পানি প্রবাহিত হতো তার ছাপ স্পষ্ট। আর যদি তোমরা ময়নামতিতে যাও তাহলে দেখবে যে নদীর ধারে ময়নামতি খাড়াভাবে অনেকটাই অংশ উঁচু। আমরা দেখব যে বাংলাদেশের একটা বেশিরভাগ অংশই এই যে আকাশ থেকে তোলা এই চিত্রটির মতো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নদীর বিভিন্ন শাখা প্রশাখা এবং নদীর যে পানি উপচে, আমরা দেখতে পাচ্ছি যে চকচক করছে পানি উপচে, নদীর পানিগুলি জমা হয়ে আছে। অর্থাৎ আমরা দেখি যে এইভাবেই বাংলাদেশের বেশিরভাগ অংশ এই যে পলি জমে জমে সৃষ্টি হয়েছে এবং এটি হচ্ছে 80%। আমরা দেখব যে বাংলাদেশের যে প্রধান নদী পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদী, আমরা পদ্মা নদীর উত্তর পশ্চিমাংশকে বলি গঙ্গা নদী। গঙ্গা এবং পদ্মা আসলে একই নদীর দুই নাম। অপরদিকে সুরমা এবং কুশিয়ারা পরবর্তীতে মেঘনা নদীর নাম ধারণ করে। আমরা দেখি যে ব্রহ্মপুত্র নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত, সেটি পরবর্তীতে আরেকটি শাখা সৃষ্টি হয় যেটিকে আমরা বলি যমুনা। এখন আমরা দেখি যে ব্রহ্মপুত্রের মূল শাখাটাই হচ্ছে যমুনা, আর পুরাতন ব্রহ্মপুত্র মৃতপ্রায়। তো আমরা দেখি যে আয়তন হিসেবে বাংলাদেশের প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এবং এগুলির বয়স 10,000 বছরের বেশি না। তাহলে এই যে দেখো যে প্লাইস্টোসিন কাল শেষ হলে, অর্থাৎ এই যে বরফ যুগ শেষ হওয়ার পরবর্তী সময়ে প্লাবনের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে সেটিই হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এবং এর বয়স কোনো অবস্থাতেই 10,000 বছরের বেশি না। এবং আমরা এন্টায়ার বাংলাদেশের নিচে যদি দেখি তাহলে দেখব যে নিচের যে অংশ, সেই নিচের অংশে কিন্তু প্লাইস্টোসিন কালের যে পলি, সেই পলির চিহ্ন বিদ্যমান। তোমরা যদি টিউবওয়েল বসানোর সময় লক্ষ্য করো তাহলে দেখবে যে পাইপ যত নিচের দিকে নামতে থাকে ভেতর থেকে তত গাঢ় লাল রঙের মাটি বের হয়ে আসে। তাহলে এই যে উপরের যে পলি মাটি, বাদামি বা কালচে রঙের বা ছাই রঙের যে পলি মাটি, তার নিচে যে লাল পলির স্তর, সেটি আসলে প্লাইস্টোসিন কালের সোপান অংশ। দেখো যে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিকে 7টি শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে পুরাতন পলল এবং পাদদেশীয় সমভূমি। তোমাদেরকে এর আগের ক্লাসে আমরা যখন সমভূমি সম্পর্কে আলোচনা করি সেই সময় কিন্তু পাদদেশীয় সমভূমির কথা বলেছিলাম। অর্থাৎ একটা পাহাড়ের পাদদেশে যদি পলল কোণ এবং পলল পাখা যে পলি সমূহ, সেই পলি জমা হয়ে যদি ভূমিরূপ তৈরি করে তাহলে আমরা সেই ধরনের ভূমিরূপকে বলি পাদদেশীয় সমভূমি। পাদদেশীয় সমভূমিতে আমরা দেখব যে নুড়ি পাথর, বালি ইত্যাদি লক্ষ্য করা যায় এবং আমরা দেখব যে এই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর বা নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই অঞ্চলে আমরা দেখব যে পাদদেশীয় সমভূমি রয়েছে। তবে আমরা দেখি যে এই যে তিস্তা নদী, এই তিস্তা নদী কিন্তু পাদদেশীয় সমভূমির একটা অংশকে তার পলি দ্বারা আবৃত করে ফেলেছে।
তাহলে দেখো এই যে পাদদেশীয় সমভূমি, তোমরা যদি সূক্ষ্ম শ্রেণী বিভাগ দেখো তাহলে দেখবে যে পাদদেশীয় সমভূমি খুবই অপ্রশস্ত। তারপরেই আমরা দেখব যে তিস্তার প্লাবন সমভূমি। আর পরে আমরা যেটি দেখি সেটি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সমভূমি। এটি হচ্ছে বাংলাদেশের মূল প্লাবন সমভূমি। আমরা দেখব যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা ইত্যাদি জেলার বেশিরভাগ অংশই, দক্ষিণ দিকে আমরা যদি চাঁদপুর, নোয়াখালীর কথা বলি, এদিকে আমরা যদি ঝালকাঠির শরীয়তপুরের কথা বলি বা মাদারীপুরের কথা বলি, ফরিদপুরের কথা বলি, তাহলে কিন্তু এই এন্টায়ার অঞ্চলই হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র এবং যমুনার প্লাবন সমভূমি। ত্রিপুরার সমভূমি, এই যে ত্রিপুরা পাহাড়ে যে ত্রিপুরার যে পাহাড়গুলি রয়েছে সেই পাহাড়গুলির পাদদেশীয় যে অঞ্চল সেটি হচ্ছে ত্রিপুরা সমভূমি অঞ্চল। মূলত কুমিল্লা, নোয়াখালী ইত্যাদি জেলার যে, সিলেট না, এখানে ফেনী হবে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই জেলাগুলির যে অংশ বিশেষ সেটি হচ্ছে কুমিল্লা সমভূমি বা ত্রিপুরা সমভূমি নামে পরিচিত। এর আয়তন প্রায় ৭,৪৩৩ বর্গ কিলোমিটার। এরপরে আমরা দেখি যে সিলেট অববাহিকা অঞ্চল। সিলেট অববাহিকা অঞ্চলের বিশেষত্ব হচ্ছে আমরা দেখব যে এই অঞ্চল হাওড় এবং বিভিন্ন বিলের সমন্বয়ে গঠিত। বাংলাদেশে এই অঞ্চলটা হচ্ছে সবচাইতে বড় জলাভূমির অঞ্চল। তোমাদেরকে একটু বলা প্রয়োজন, সেটি হচ্ছে বিল আর হাওড় দেখতে একই রকম হলেও এর গঠনগত পার্থক্য রয়েছে। এই যে আমরা চলন বিলের কথা বলি, এটি আসলে আমরা দেখব যে পদ্মা এবং যমুনা যে নদী, সেই পদ্মা এবং যমুনা নদীর পলির দ্বারা দ্রুত তার পার্শ্ববর্তী এলাকাগুলি ভরাট হয়ে যায়, কিন্তু দূরবর্তী এলাকা তুলনামূলকভাবে নিচু হয়ে থাকে। এই নিচু এলাকায় যখন পানি জমা হয় বর্ষা মৌসুমে এবং 3 থেকে 4 মাস যদি এই পানি দাঁড়িয়ে থাকে তাহলে সেই অঞ্চলকে আমরা বলি বিল। অর্থাৎ দুইটা নদীর যে মধ্যবর্তী নিচু এলাকা সেটিকে আমরা বলি বিল। অপরদিকে হাওরটা কি, যে কোনো জায়গা যদি বসে যায়, অর্থাৎ একটা জায়গা যদি ধীরে ধীরে বসে যায় তাহলে যে গভীর খালার মতো এলাকা সৃষ্টি করে সেই এলাকাকে আমরা বলি হাওর। এটি আসলে এই যে পার্শ্ববর্তী যে পাহাড়গুলি আছে সেই পাহাড়গুলির প্লেট টেকটনিক মুভমেন্টের কারণে কি হচ্ছে, পাহাড়গুলির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই উচ্চতা বৃদ্ধি পাওয়ার জন্য আমরা দেখি তার পার্শ্ববর্তী অংশ বসে যায়। এবং আমরা এই ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে হাওর অঞ্চলের অবনমনের সাথে সাথে মধুপুর অঞ্চলের উত্থানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাহলে এই যে এই এলাকাগুলির উত্থানের ফলে এই হাওর অঞ্চল বসে যাচ্ছে, তাহলে এই বসে যাওয়া অংশে যখন বর্ষা মৌসুমের পানি জমা হয় তখন সেটিকে আমরা বলি হাওর। এবং হাওরগুলি সাধারণত পিরিসের আকৃতি বা থালার আকৃতি অর্থাৎ গোলাকার হয়ে থাকে। তাহলে আমরা দেখি এই যে বাংলাদেশের হাকালুকির হাওর, টাঙ্গুয়ার হাওর, এগুলি হচ্ছে বিখ্যাত হাওর। তাহলে আমরা দেখব যে সিলেট অববাহিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হাওর এবং বিল রয়েছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড। আকস্মিক বন্যা কি, যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টির ফলে আমরা দেখি যে পাহাড়ের উপর থেকে যে ধুয়ে আনা পলি, সেই পলি সমৃদ্ধ মাটি হঠাৎ করে এসে প্লাবনের সৃষ্টি করে এবং কিছুক্ষণ পরেই বা 2-1 দিনের মধ্যেই সেই পানি আবার শুকিয়ে যায়। এইরকম বন্যাকে আমরা বলি ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। তাহলে এই সিলেট অববাহিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আকস্মিক বন্যা। আর চট্টগ্রামের যে উপকূলীয় সমভূমি, আমরা দেখি যে ফেনী নদীর থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত এই এন্টায়ার অঞ্চলে আমরা দেখব যে উপকূলবর্তী এলাকায় অপ্রশস্ত সমভূমি সৃষ্টি করেছে। এটি সাধারণত 16 থেকে 32 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। এবং এই অঞ্চলে আমরা আগেই বলেছি যে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা ইত্যাদি নদী অবস্থিত। আমরা দেখি যে বদ্বীপ অঞ্চল, এই যে তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এই যে গঙ্গা নদী এবং এই যে যমুনা নদী আর এই যে এদিক থেকে আসা যে ব্রহ্মপুত্র নদী পরবর্তীতে মেঘনার সাথে মিলিত হয়েছে, তাহলে এই নদীগুলির ফলে এই যে এন্টায়ার অঞ্চলে এই যে এই পর্যন্ত আমরা দেখব যে কি হয়, পলি জমা হয়। তাহলে এই পলি জমা হওয়ার ফলে যে বাংলা তোমরা যদি খেয়াল করো তাহলে এদিকে আর এইদিকে এই যে বয়ের মতো অংশ, এই অংশটাকে আমরা বলি গাঙ্গেয় বদ্বীপ।
এই যে গাঙ্গেয় বদ্বীপ, এই বদ্বীপেরও আবার তিনটি অংশ রয়েছে। একদম উত্তরের যে অংশ, অর্থাৎ এই যে আমরা যেটা দেখি যে ভারতের মালদহ কিংবা বাংলাদেশের কুষ্টিয়া জেলা, এই জেলা অঞ্চলের নদীগুলি কিন্তু আর এই বদ্বীপ গঠন প্রক্রিয়ায় সক্রিয় কোনো ভূমিকা রাখে না, যে কারণে আমরা এদেরকে বলি মৃত প্রায় বদ্বীপ অঞ্চল। আর একদম উপকূলীয় যে অঞ্চল, এই যে তোমরা যে এই অঞ্চলে দেখো যে নদীগুলি এখনো সক্রিয়, অর্থাৎ তাদের শাখা প্রশাখা বৃদ্ধির মাধ্যমে কি করছে, যে তারা পলি সঞ্চিত করছে। নদীর মুখে যখন পলি জমা হয় তখন নদীটি দুটি শাখায় বিভক্ত হয়, সেই শাখাগুলি আবার পলি জমা হয়ে দুটি শাখায় বিভক্ত হয়, এবং এইভাবেই আমরা দেখব যে দক্ষিণাঞ্চলে জালের মতো নদী ছড়িয়ে রয়েছে। তাহলে সেই অংশটাকে আমরা বলি সক্রিয় বদ্বীপ অঞ্চল। অপরদিকে স্রোতজ যে সমভূমি, স্রোতজ সমভূমি কি, এই যে আমরা যদি দেখি তাহলে এই যে এখানে দেখব যে এই অঞ্চলে একদম আমরা দেখব যে এই অঞ্চলটা সমুদ্রের জোয়ার ভাটার দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ জোয়ারের সময় এই অঞ্চলগুলি পানিতে ডুবে যায়, আবার ভাটার সময় জেগে ওঠে। এবং আমরা দেখব যে এই যে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ইত্যাদি যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু স্রোতজ সমভূমি লক্ষ্য করা যায়। এবং আমরা দেখব যে এই অঞ্চলের নদীগুলির মধ্যে পশুর, তারপর হচ্ছে রূপসা, শিবসা ইত্যাদি নদী প্রধান। এবং আমরা দেখি যে এই যে স্রোতজ সমভূমি অঞ্চল, এই স্রোতজ সমভূমি অঞ্চলে পৃথিবীর বৃহত্তম বনভূমি ম্যানগ্রোভ ফরেস্ট গড়ে উঠেছে, অর্থাৎ সুন্দরবন গড়ে উঠেছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তোমরা দেখো, আমরা যদি পুরো ক্লাসটাকে আবার সামারাইজ করি তাহলে আমরা বলতে পারি এরকম যে বাংলাদেশে যে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভূপ্রকৃতি দেখা যায়, সেই ভূপ্রকৃতির ধরন অনুসারে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতিকে মূলত তিনটা ভাগে ভাগ করি। এক হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করি। এক হচ্ছে তোমার কি, এক নম্বর হচ্ছে উত্তর পূর্বের পাহাড় সমূহ, আর দুই হচ্ছে দক্ষিণ পূর্বের পাহাড় সমূহ। এবং পরবর্তীতে আমরা দেখি যে এই যে প্লাইস্টোসিন যুগ, সেই প্লাইস্টোসিন যুগে বরফ গলা পানির ফলে যে প্লাবন সৃষ্টি হয়, সেই প্লাবনের ফলে আমরা দেখব যে টারশিয়ারি যুগের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ তৈরি হয়। এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, দুই হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, তিন হচ্ছে লালমাই অঞ্চল। এবং পরবর্তীতে আমরা দেখব যে অন্য বাংলাদেশের বেশিরভাগ অংশই হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এবং এই প্লাবন সমভূমি সৃষ্টিতে বাংলাদেশের উপর দিয়ে যে প্রবাহিত 710টি নদী, সেই 710টি নদী মূল ভূমিকা পালন করে। এবং আমরা দেখি যে এই প্লাবন সমভূমিকে আমরা আবার 7টা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে পাদদেশীয় অঞ্চল, দুই হচ্ছে ব্রহ্মপুত্র গঙ্গা এবং মেঘনা সমভূমি অঞ্চল, 3 নম্বরে আমরা ভাগ করেছিলাম সিলেট অববাহিকা অঞ্চল, ত্রিপুরা বা হচ্ছে কি বলে কুমিল্লা অঞ্চল, আর হচ্ছে আমরা বলেছিলাম উপকূলীয় সমভূমির কথা, এবং 6 নাম্বার হচ্ছে বদ্বীপ অঞ্চল, আর 7 নাম্বার হচ্ছে স্রোতজ সমভূমি অঞ্চল। তাহলে দেখো আমাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলির মধ্যে হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য সেটি হচ্ছে এই ভূমিরূপগুলির আয়তন কত, সেটি ভূমিরূপগুলির উচ্চতা, ভূমিরূপগুলির মৃত্তিকার ধরন বা মৃত্তিকার যে গঠন সেটি নিয়ে প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে যে একটা জায়গার নাম উল্লেখ করে দিয়ে তোমাকে বলা হলো যে এটি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত, তাহলে সেটি আসতে পারে। এবং আমাদেরকে তোমরা যদি বইয়ে দেখো তাহলে দেখবে যে এই যে মৃত্তিকার ধরন, সেই ধরন অনুযায়ী কিন্তু সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়। যেমন আমরা দেখেছি যে সিলেট অঞ্চলে চা উৎপাদন করা হয়, এছাড়া বাগান কৃষির মধ্যে আমরা দেখব যে আনারসের চাষ করা হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমরা দেখব যে আনারসের চাষ করা হয়, এছাড়া সেখানে কমলার বাগান রয়েছে, এছাড়া আমরা দেখব যে রাবারের বাগান তৈরি করা হয়েছে। আবার আমরা যদি বরেন্দ্রভূমির কথা বলি তাহলে আমরা দেখব যে বরেন্দ্রভূমিতে এই ধরনের কোনো বিশেষ ফসলের চাষ করা হয় না, কিন্তু সেই জায়গাতে কি করা হয় যে বিভিন্ন ধরনের কৃষিকাজ করা হয়। আমরা দেখব যে মধুপুর অঞ্চলের একটি অন্যতম কৃষি হচ্ছে
তোমার অন্যতম যে কৃষি, সেই কৃষিটা হচ্ছে কি, যে এখানে আমরা দেখব যে আনারসের চাষ করা হয়। এছাড়া আমরা দেখব যে এই যে বিভিন্ন ধরনের ভূমিরূপ, সেই বিভিন্ন ধরনের ভূমিরূপে ভিন্ন ভিন্ন ধরনের উদ্ভিদ গড়ে ওঠে, ফলে সেখানকার যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্য তোমার জীববৈচিত্র্যের মধ্যে পার্থক্য দেখা যায়, এবং এটি আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি, যে সেটি হচ্ছে কি, যে এই যে ভূমিরূপ বা ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতির উপর ভিত্তি করে আলাদা আলাদা ধরনের পর্যটন গড়ে উঠেছে। যেমন আমরা যদি সিলেট অঞ্চলের কথা বলি, তাহলে চা বাগানের উপর ভিত্তি করে আমরা দেখব যে সেখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে, এবং আমরা দেখি যে সেই জায়গাতে ইকো পার্ক তৈরি করা হয়েছে। আমরা যদি পার্বত্য অঞ্চলের কথা বলি, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের কথা বলি, তাহলে আমরা দেখব যে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জেলাতেই আলাদা আলাদা ভাবে পর্যটন শিল্প বিকাশ করেছে, এবং তোমরা দেখবে যে এই যে বর্তমান সময়ে সাজেক কিংবা নীলগিরিতে অথবা কক্সবাজার সমুদ্র সৈকতে অথবা সেন্ট মার্টিন দ্বীপে এই অঞ্চলগুলিতে কিন্তু মানুষ সে প্রচুর ভিড়। তাহলে এই যে দেখো যে ভূমিরূপের যে ভিন্নতা, সেটি কিন্তু যেমন জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের বিনোদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আবার আমরা দেখব যে এটি অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পর্যটন অর্থনীতির গতিকে শক্তিশালী করে। তাহলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আমাদের আলোচনা শুরু করব। ধন্যবাদ।